হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আজকে আমি ক্লাস 12-এর আমি দেখি কবিতাটার কোয়েশ্চেন আনসার আজকে লাস্ট পার্ট আলোচনা করে লিখিয়ে দিচ্ছি। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি আমি দেখি থেকে ফার্স্ট পার্টটা, ওটাতে আমি কবিতাটা ডিসকাস করে তার কোয়েশ্চেন আনসার কিছুটা করে দিয়েছিলাম। আজকে হলে কমপ্লিট হয়ে যাবে। তো যারা আজকে ফার্স্ট দেখছো তারা আগের ভিডিওটা দেখে আজকেরটা দেখো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গাছদের সম্পর্কে কবির মনোভাব আমি দেখি কবিতা অবলম্বনে আলোচনা করো। অথবা গাছগুলো তুলে আনো, বাগানে বসাও উক্তিটি কার, কি কারণে এমন উক্তি? অথবা গাছ আনো, বাগানে বসাও কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান জানিয়েছেন? কোথা থেকে গাছ তুলে আনার কথা বলেছেন কবি? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আনসার লেখো। আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সাধারণ নগরবাসীদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন। নেক্সট প্যারা, শহরের বাইরে কোনো গ্রাম্য জায়গা বা অরণ্য থেকে গাছ অর্থাৎ গাছের চারা তুলে আনার কথা বলেছেন কবি। নেক্সট প্যারা, প্রকৃতির প্রতি কবি শক্তি চট্টোপাধ্যায়ের যে আকর্ষণ ও ভালোবাসা তারই প্রকাশ ঘটেছে আমি দেখি কবিতায়। গাছ সেখানে কবির জীবনযাপনের প্রধান অবলম্বন। বেঁচে থাকার জন্য কবি গাছের সান্নিধ্য চেয়েছেন। আর এই আকাঙ্ক্ষার সঙ্গে সুর মিলিয়ে কবি যেন এই কবিতায় বলেছেন তার শরীরের জন্য গাছের সবুজ স্নেহ স্পর্শ অত্যন্ত জরুরি। আরোগ্যের জন্য গাছের এই সবুজ ছোঁয়াটুকু তার খুবই দরকার। গাছদের প্রতি এই ভালোবাসা থেকেই কবি জঙ্গলের জন্য আকুলতা অনুভব করেছেন। নাগরিক জীবনে নিরন্তর যে বৃক্ষ সংহার ঘটে তা কবির মনে গভীর বিষাদের সৃষ্টি করে। সবুজের অভাব দূর করার জন্যই জঙ্গল থেকে গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন কবি। তার চোখ যেমন সবুজের মধ্যে শান্তি খোঁজে, তার দেহও চায় সবুজ বাগানের সান্নিধ্য। তাই কবি বাগানে গাছ থাকতে চেয়েছেন। অর্থাৎ শহর জীবনের যান্ত্রিকতা বা কৃত্রিমতায় ক্লান্ত কবি একদিকে তার শরীরের সুস্থতার জন্য এবং অন্যদিকে মনের সতেজতার জন্য গাছেদের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন। বস্তুত তিনি যেন অনুভব করেছেন যে প্রকৃতির সন্তান মানুষ প্রকৃতি থেকে যত বিচ্ছিন্ন হয়ে পড়বে ততই সে ধ্বংসের পথে এগিয়ে যাবে। এ কারণেই তিনি আহ্বান করেছেন প্রকৃতিদত্ত গাছ যেন মনুষ্য সৃষ্ট বাগানে রোপণ করা হয়। নেক্সট কোয়েশ্চেন লেখো। আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন স্বয়ং কবি। নেক্সট প্যারা, প্রকৃতিপ্রেমী কবি মনে করেছেন যে তার গাছ দেখা দরকার কারণ শরীর মনের সজীবতার জন্য গাছের সবুজ অত্যন্ত প্রয়োজনীয়। শুধু শরীর ভালো রাখার জন্যই নয়, শরীরকে সুস্থ করে তোলার জন্য গাছের সবুজ রংটুকুর ভীষণ প্রয়োজন। কবির চোখ তার আরামের জন্য স্নিগ্ধ সবুজের সন্ধান করছে। দেহ নিজেকে সুস্থ রাখার জন্যই সবুজের স্পর্শ চাইছে। কবির এই সবুজের সন্ধান শুধুই যে তার ব্যক্তিগত ভালো থাকার জন্য তা নয়, বরং যে অসুখের কথা কবি বলেছেন তা নাগরিক জীবনের ক্লান্তি, বিচ্ছিন্নতা এবং অবসাদকেও নির্দেশ করে। বহুদিন শহুরে জীবনে আবদ্ধ থাকার জন্য কবির আক্ষেপ শোনা গেছে আমি দেখি কবিতাটিতে।
খুব কাছ থেকে নিজের জীবন আর অভিজ্ঞতা দিয়ে কবি বুঝেছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। এটা কোট করবে যদি মনে থাকে, আর যদি ভাবো মনে রাখতে পারবে না তাহলে এমনি লিখে যাও। অর্থাৎ নাগরিক সভ্যতা প্রকৃতিকে হত্যা করে। এই অবস্থায় কবির আক্ষেপ ধ্বনিত হয়েছে বহুদিন জঙ্গলে যেতে না পারার জন্য, সেখানে দিন কাটাতে না পারার জন্য। নাগরিক জীবনে আটকে থাকা মানুষের তীব্র হৃদয় যন্ত্রণায় যেন প্রকাশিত হয়েছে কবির এই আক্ষেপে। আর এই আক্ষেপ থেকে মুক্তি লাভের জন্যই কবিতার বাগানে গাছ এনে বসানোর কথা বলেছেন। নেক্সট কোয়েশ্চেন, আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। কে কোথায় এই কথা বলেছেন? এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে? অথবা ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে, তার দরকার কেন? নেক্সট, অথবা আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার, কোন সবুজের কথা কবি বলেছেন? কবিতাটিতে কবির আকাঙ্ক্ষা বর্ণনা করো। অথবা আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন? আনসার লেখো। শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় প্রশ্নধৃত মন্তব্যটি করেছেন। আলোচ্য কবিতায়, প্যারা চেঞ্জ করে লেখো, আলোচ্য কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত জীবনে আনতে চান সবুজের স্পর্শ। নাগরিক জীবনের ধূসরতাকে ঢেকে দিতে তার প্রয়োজন গাছের সবুজ, যে সবুজ শুষে নিতে পারে শিল্প সভ্যতার যাবতীয় অসুখ। এখানে ওই সবুজ বলতে প্রকৃতির সেই সবুজকেই বুঝিয়েছেন কবি। প্যারা চেঞ্জ করো, শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় প্রকৃতপক্ষে বৃক্ষ বন্দনা করেছেন। জঙ্গল থেকে গাছ তুলে এনে বাগানে বসানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কবিতার একেবারে শুরুতে কবি বলেছেন আমাদের দরকার শুধু গাছ দেখা। আচ্ছা, একটা কথা বলে দিই, যখনই আমি বইয়ের বা কবিতার কোনো লাইন উদ্ধৃত করব, কোট করতে পারো যদি মনে হয় তোমরা অ্যাজ ইট ইজ বা স্পেলিং ঠিক রেখে সেম জিনিস লিখতে পারবে। যদি মনে হয় ডাউট তো এমনি লিখে যাও, বইয়ের লাইনেও লেখো, কোট করো না, কোনো অসুবিধা নেই। তার শরীরের জন্য সবুজ গাছেদের সান্নিধ্য একান্ত প্রয়োজন বলে কবি জানিয়েছেন। নাগরিক জীবনের ব্যস্ততা, ক্লান্তি আর একঘেয়েমি থেকে মুক্তির জন্য প্রকৃতির কাছে চলে যাওয়া কবির একটি প্রিয় অভ্যেস। অন্য একটি প্রিয় অভ্যেস, প্রকৃতিপ্রেমী কবির জীবনযাপনের কৃত্রিমতা স্বাভাবিকভাবেই তার অসুখের কারণ বলে মনে হয়। বহুদিন জঙ্গলে না যাওয়ার বেদনা তাই কবির মনে তীব্র আক্ষেপ তৈরি করে। তাই প্রকৃতির বুকে নিজেকে মেলে ধরতে না পেরেই কবির মনে হয়েছে বাগানে গাছ বসানো প্রয়োজন। এই প্রয়োজন তার চেতনাকে সজীব করার জন্য, মনের সতেজতার জন্য, শারীরিক ও মানসিক আরোগ্য লাভের জন্য। ঠিক আছে, এটুকু। নেক্সট কোয়েশ্চেন দেখো, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। কেন কবি এ কথা বলেছেন? এই অভাব পূরণের জন্য কবি কি চেয়েছেন? আনসার, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের যান্ত্রিক ও কৃত্রিম পরিবেশে কবি হাঁপিয়ে উঠেছেন, তাই তিনি চেয়েছেন এর থেকে মুক্তি পেতে। শক্তি চট্টোপাধ্যায়ের কাছে জঙ্গল হলো সেই জায়গা যা মনকে ভালো রাখে, অথচ সেই জঙ্গলের সঙ্গেই ঘটে গেছে কবির দীর্ঘ বিচ্ছেদ। কবি শহরের বুকে দেখেছেন সবুজের অনটন, তাই কবির মনে সবুজ প্রকৃতির সঙ্গে বিচ্ছেদের জন্য তীব্র আক্ষেপ জমা হয়েছে। অসুস্থ ক্লান্ত নাগরিক জীবন থেকে মুক্তির জন্যই কবি জঙ্গল অর্থাৎ সবুজ প্রকৃতির মাঝে যেতে চেয়েছেন। সেই ইচ্ছার পূরণ না হওয়াতেই তীব্রতর হয়েছে কবির আক্ষেপ। এই অভাব পূরণের জন্য কবি চেয়েছেন তার বাগানে গাছ এনে বসানো হোক। চোখ যে সবুজের সন্ধান করে কিংবা দেহ যে সবুজের স্পর্শ চায়, জঙ্গলের সঙ্গে বিচ্ছিন্নতার কারণে কবি সেই সবুজকেই চেয়েছেন নিজের বাগানে। প্রকৃতির বুকে নিজের আশ্রয় না পাওয়ার যন্ত্রণা থেকেই কবিতার বাগানে সবুজকে দেখতে চান। শহর যত বাড়ছে, নগরায়নের দাবি মেনে সবুজ ততই ধ্বংস হচ্ছে। এই অবস্থায় কবির আরতি গাছ আনো, বাগানে বসাও। আচ্ছা, আমি একটা কথা একটু
ব্রেক দিলেই বলি, সবসময় আমি যেটা বলি যে তোমরা কিন্তু অ্যাজ ইট ইজ মুখস্থ করার চেষ্টা করো না, কারণ একটা গল্প বা বিশেষ করে কবিতার ক্ষেত্রে হয় যে ওভারল্যাপিং করে একই কথা বারবার বলা হয়। তো সিলেবাস হিউজ, যদি বাংলাও ধরি সেটারও সিলেবাস হিউজ, এছাড়া তো অন্যান্য সাবজেক্ট আছেই। তাই আমার সাজেশন হলো টেক্সটটা ভালো করে পড়ো, যাই হোক কবিতা হোক গল্প হোক, এবং কোয়েশ্চেন আনসারগুলো যেগুলো মনে হবে একটু আলাদা, যেমন নামকরণ, গঠন বৈশিষ্ট্য, সেগুলো তো ভালোভাবে পড়তেই হবে। কিন্তু এছাড়া যখন দেখবে যে এমনিতে আমি কি করছি, 2-3টে একই ধরনের কোয়েশ্চেনগুলো কীভাবে ঘুরিয়ে আসতে পারে তার একটা আনসার করে অলরেডি আমি শর্ট করে দিচ্ছি। এছাড়াও তোমাদেরকে আমি সাজেস্ট করবো একই ধরনের মনে হলেও 5-6টা কোয়েশ্চেনকে কী করবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারকে বারবার করে নিজেরা 5-6বার রিডিং দিয়ে নাও। অ্যাজ ইট ইজ মুখস্থ করতে যাওয়ার কোনো দরকার নেই, এতে টাইম নষ্ট হবে, নিজেদের খাটনি বাড়বে। ঠিক আছে, করে দেখো। নেক্সট, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় প্রকৃতির প্রতি নিজের প্রবল আকর্ষণের কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রকাশ করেছেন। কবি লক্ষ্য করেছেন নাগরিক আগ্রাসন ধীরে ধীরে গ্রাস করেছে প্রকৃতিকে। শহরে নির্বিচারে চলছে সবুজের হত্যা লীলা। এই আগ্রাসনকেই কবি শহরের অসুখ বলেছেন, যা ধ্বংস করে চলেছে সবুজ প্রকৃতিকে। এই নগরায়নের অসুখ থেকে মুক্তির পথ হিসাবে কবি গাছেরই সহায়তা চেয়েছেন। তিনি প্রকৃতিকে শহরের মধ্যে নতুনভাবে স্থাপন করতে চেয়েছেন। ইচ্ছা থেকেই কবির আবেদন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। কবিতার প্রথম পংক্তিতেই কবির প্রকৃতির ছোঁয়া পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এরই সঙ্গে জঙ্গলে দীর্ঘদিন না যাওয়ার আক্ষেপও কবির মনে তীব্র হয়েছে। শহরের আর এক বৈশিষ্ট্য সবুজের অনটন। নগর সভ্যতার বিকাশের শর্ত মেনেই কংক্রিটের জঙ্গলে সবুজকে বিদায় নিতে হয়। নাগরিক আড়ম্বর ও বিলাসের কারণে নির্বিচারে গাছ কাটা হয়। এইভাবে শহরের অসুখ গিলে খায় প্রকৃতির সবুজকে। নেক্সট, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। কবির এই মন্তব্যটির সার্থকতা কবিতা অবলম্বনে আলোচনা করো। কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি হলো গাছকে ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্তে সে গাছকে আঁকড়ে কবির বেঁচে থাকার ইচ্ছার প্রকাশ। এই বৃক্ষ প্রেম বা প্রকৃতির প্রতি ভালোবাসা তার কবিতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আলোচ্য কবিতাতেও কবি গাছের জন্য আকুলতা প্রকাশ করেছেন, বাগানে গাছ দেখতে চেয়েছেন, কারণ শরীরের জন্য গাছের সবুজ সান্নিধ্য দরকার। জঙ্গলের মুক্ত জীবনে বহুদিন না যেতে পারার দুঃখ থেকেই বাগানে গাছ দেখতে চেয়েছেন কবি। নাগরিক জীবনের ক্লান্তি আর বিষাদকে ভুলে থাকার জন্য, মানসিক সতেজতার জন্য গাছদের একান্ত প্রয়োজন কবিতা উপলব্ধি করেছেন। এই কারণে কবি গাছেদের সান্নিধ্য চেয়েছেন। সবুজের বিস্তারে তার চোখ আরাম খুঁজে পায়, শরীর সতেজ হয় আর মানসিক আরোগ্য লাভ সম্ভব হয়। এভাবেই জীবন জুড়ে গাছেদের জন্য কবির আকাঙ্ক্ষা তীব্রভাবে উচ্চারিত হয়েছে আলোচ্য কবিতায়। নেক্সট, আমি দেখি পংক্তিটি সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আলোচনা করো। শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি প্রকৃতিপ্রেমী কবির ব্যক্তিগত ইচ্ছার বহিঃপ্রকাশ, যদিও সেই সঙ্গে যুক্ত থাকে তার সমাজ সম্পর্কিত মনোভাবও। দূষিত নাগরিক জীবনের অংশীদার কবি চেয়েছেন তার বাগানে গাছ বসানো হোক, কারণ শরীর এবং মনের সতেজতার জন্য গাছের সবুজের খুব দরকার। এই সবুজ তার আরোগ্যকে নিশ্চিত করবে। কবিতার দ্বিতীয় স্তবকে আছে জঙ্গলে বহুদিন না যেতে পারার জন্য কবির আক্ষেপ। শহরে গাছ কেটে ফেলার হলো কবির চোখে শহরের অসুখ। নগর সভ্যতার বিকাশের সঙ্গে এই সবুজের অনটন নিশ্চিত হয়ে যায়। ফলে সুস্থ হয়ে বেঁচে থাকা যখন দুর্বিষহ হয়ে ওঠে, সেই পরিপ্রেক্ষিতেই কবির কাতর অনুরোধ, বাগানে গাছ বসানো হোক। কবির চোখ এবং দেহ এই সবুজ চায়, অর্থাৎ সবুজের জন্য একই সঙ্গে কবির শারীরিক ও মানসিক চাহিদা তীব্রতর হয়েছে। কবির সবুজ গাছে ভরা বাগান দেখার বাসনা প্রকাশিত হয়েছে আমি দেখি কথাটির মধ্যে দিয়ে। আমি উত্তম পুরুষের একবচনের ব্যবহার স্পষ্ট করে কবির নিজেকে আর দেখি স্পষ্ট করে সেই নিজের উপভোগের ক্ষেত্রকে। কবিতার নামকরণে তো বটেই, শেষ পংক্তিতেও এই শব্দবন্ধের ব্যবহার যেন কবির মনের বাসনাকে তীব্রতর করে তোলে।
নেক্সট কোয়েশ্চেন লেখো। আমি দেখি কবিতায় কবির নিজস্ব কবি স্বভাবের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সম্পর্কে কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, ভালোবেসেছিলেন তিনি সংসার ছুট, অরণ্য প্রান্তর, সমুদ্র পাহাড়, প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তিনি নিজেই হয়ে উঠেছিলেন প্রকৃতি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা তাই হয়েছে প্রকৃতি হয়েছে তার আশ্রয়। জঙ্গলের প্রতি এক নিবিড় টান অনুভব করেছেন কবি, আর প্রকৃতির প্রতীক হয়ে গাছ বারে বারে উঠে এসেছে তার কবিতায়। আমি দেখি কবিতাটিও গাছকে কেন্দ্র করে রচিত। নিজের জীবনে গাছের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন কবি। নাগরিক জীবনের ব্যস্ততা শরীরের সতেজতাকে নিংড়ে নিয়ে তাই সুস্থ শরীরের প্রয়োজনে সবুজ প্রকৃতির ছোঁয়া দরকার। শুধু শরীর নয়, কবির মনও চায় সবুজের সান্নিধ্য। বহুদিন ধরে বৃক্ষনিধনের সাক্ষ্য বহন করে চলা শহরে থাকার জন্য তাই কবির আক্ষেপ বহুদিন জঙ্গলে যায়নি দাঁড়ি। এই আকর্ষণ থেকেই নগর জীবনে বিষণ্ণ কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। এটি কবির কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, এ যেন সমগ্র বিশ্বের মানুষের হয়ে কবির প্রার্থনা, সবুজ, সুস্থতা আর সজীবতার জন্য। লাস্ট কোয়েশ্চেন। আমি দেখি কবিতাটার গঠন বৈশিষ্ট্য আলোচনা করো। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো তার সংযম ও পরিমিতি বোধ। আমি দেখি কবিতাটিতেও সহজ সরল ভাষায় অন্তজ শব্দের পাশে মাত্রার ভারসাম্য বজায় রেখে কবি অবলীলায় তৎসম শব্দ ব্যবহার করেছেন, যেমন আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তার কবিতা প্রসঙ্গে ধ্রুবকুমার মুখোপাধ্যায় লিখেছিলেন, শক্তির কবিতা গড়ে ওঠে নিসর্গের বুকে আশ্রয় কামনায়। আমি দেখি কবিতায় কবির প্রকৃতি নির্ভরতা প্রাধান্য পেয়েছে। গঠনগত দিক থেকে অসম মাত্রার পংক্তিতে বিন্যস্ত এই কবিতাটিকে মোট পংক্তি সংখ্যা 16টি। 5টি পংক্তি নিয়ে তৈরি হয়েছে প্রথম স্তবক, দ্বিতীয় তৃতীয় স্তবকটির পংক্তি সংখ্যাও তাই। শেষে একটি পংক্তিতে বলা হয়েছে আমি দেখি। এই শেষ পংক্তির মধ্যে দিয়ে কবি জোরালো বক্তব্য রেখেছেন। এখানে কবির দেখাটা আর 5 জনের একান্ত ইচ্ছার সঙ্গে মিলে যায়। আলোচ্য কবিতায় শহরের মতো একটি অচেতন বস্তুতে মানবত্ব অর্পণ করেছেন কবি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরগুলো যত বাড়ছে নগরায়নের দাবি মেনে, ততই সবুজ ধ্বংস হচ্ছে। মানুষের বেঁচে থাকার প্রয়োজনে সবুজ খুবই দরকার। তাই কোনো প্রকার ভনিতা না করে কবির সরাসরি নির্দেশ, গাছ আনো, বাগানে বসাও। কবিতার শুরুতে, কবিতার মাঝে এবং কবিতার শেষে এই একই ভাব কবি ব্যক্ত করেছেন। ঠিক আছে, তো আশা করি যথেষ্ট, এর থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, লেখারও দরকার নেই। যা মনে হয়েছে শর্ট করে কেটে ছেটে করিয়েছি, আর যা বললাম ভালো করে পড়ো। বারবার শুনে নিজের মতো করে লিখে নেবে খাতায়, তারপরে নিজের লেখাটা দেখে মুখস্থ করো কোয়েশ্চেন আনসারগুলো। আর যেগুলো আমি স্টোরি বলছি সেগুলো তো শুনে নেবে অবভিয়াসলি, আর এগুলো একটু স্পেলিংটা ঠিক করে বারবার শুনে খাতায় লিখে নিও, তারপরে লেখাটা দেখে নিজেদের মুখস্থ করো। ঠিক আছে, এরপর পরপর আচ্ছা, আমি একটা কথা ক্লাস 10-এর একটা অডিওতে বলেছিলাম যে তোমাদের সাথে ক্লাস 10-এর সাইমালটেনিয়াসলি পরপর ভিডিওগুলো আসতে থাকবে। কয়েকদিন হয়তো দেখছো ক্লাস 10-এর, তারপর তোমাদেরটা আসবে, তো এইভাবেই। লেটার অন আমি 9 আর 11টাও স্টার্ট করব, কিন্তু আপাতত আমি ফোকাস করছি 10 আর 12টা। আর আমার চেষ্টা থাকবে বাই দ্য এন্ড অফ ডিসেম্বর তোমাদের 10 আর 12-এ অ্যাটলিস্ট মানে টেক্সট পোর্শনগুলো শেষ করে দেওয়ার, সমস্তটা গ্রামার পোর্শন ছেড়ে। ঠিক আছে, তো ফলো করতে থাকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ডোন্ট ওয়ারি, নো টেনশন, ভালো হবে সব। চলো টাটা।